আমার আজকের গল্পের নায়িকার নাম রাধা। রাধা অবশ্য তার বাবা মায়ের দেওয়া নাম নয়, তবু আমি গল্পের খাতিরে ধরে নিলাম তার নাম রাধা। ছোট থেকেই আর পাঁচটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের মতোই রাধা বড় হয়ে উঠেছিল। ভাই বোন মিলিয়ে তারা 3 জন, আর বাবা মা। সংসারে সচ্ছলতা না থাকলেও সুখ কিছুটা ছিল। রাধা ছিল ভাই বোনদের মধ্যে সব থেকে বড়। রাধার বয়স যখন 17 বছর, তখন তার জীবনে প্রথম ফাগুন এসেছিল পাশের পাড়ার অনুপ তার রূপ ধরে। যারা যৌবনে প্রবেশ করে এই প্রণয়ের কথা চিন্তা করে, প্রেম নিয়ে মনে মনে জল্পনা করে, তাদের কাছে প্রথম প্রেমের আবির্ভাব তেমন মারাত্মক নয়। কিন্তু রাধার মতন যাদের মনের কুমারিত্ব এখনো অপ্রকাশিত রয়েছে, তাদের কাছে প্রথম প্রেম বিনা মেঘের বজ্রপাতের মতনই ভয়ঙ্কর। রাধারও তাই হয়েছিল। প্রথম প্রেম তার জীবনে যেন এক রাশ গোলাপ ফুটিয়ে দিয়েছিল। অনুপদের সাথে লুকিয়ে বিকেলে কঙ্কা নদীর পাড়ে গল্প করতে করতে রাধা ভাবত, আহা, জীবন কত মধুর। অনুপের ওই সমুদ্রের মতন চোখ দুটোতে রাধা যেন আজীবন ভেসে থাকার নৌকোখানির সন্ধান পেয়েছিল। অনুপ যেদিন রাধার মাথাটা নিচের কোলের উপর রেখে হাত বোলাতে বোলাতে বলেছিল, আচ্ছা রাধা, আমি যদি তোমায় ছেড়ে দূরে চলে যাই, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? রাধা সেদিন মুখে হয়তো কিছু বলতে পারেনি, কিন্তু তার বুকের মধ্যে তৈরি হওয়া অজানা কষ্টে সেই ঘূর্ণিঝড় বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল রাধার 2 চোখ দিয়ে, যার মধ্যে অনুপ খুঁজে পেয়েছিল তার সব প্রশ্নের উত্তর। অনুপ জানত লাল রং ছিল রাধার প্রিয় রং, তাই সে গাজন মেলা থেকে একগুচ্ছ লাল কাচের চুড়ি এনে দিয়েছিল রাধাকে। সেই চুড়ি দেখে রাধার ভীষণ আনন্দ হয়েছিল। সে অনুপকে জড়িয়ে ধরে বলেছিল, এই চুড়িগুলো আমি রেখে দেব। তোমার দেওয়া চুড়িগুলো আমি একেবারে বিয়ের সময় পরব। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তাদের ঘনিষ্ঠতা আরো দৃঢ় হলো। দিনের মধ্যে বার কয়েক দেখা না হলে দুজনের কারোরই আর চলে না। গ্রামের প্রাইমারি স্কুলের পাশে যে শিব মন্দিরটা আছে, তার পিছনেই রয়েছে বুড়ো বট। এই বুড়ো বটের পাশেই রোজ তাদের দেখা, অনেকক্ষণ কথা হয়। কিন্তু এইভাবে বেশি দিন চলল না। অনুপের ছোট কাকা তাদের দুজনকে ঘটনাচক্রে একদিন দেখে ফেলে এবং যথারীতি সে বাড়িতে গিয়ে অনুপের বাবাকে সবটা জানায়। সেদিন সন্ধ্যায় যখন বাবা অনুপকে ডেকে জিজ্ঞাসা করেছিল, তুই আজ দুপুরবেলা রাধার সঙ্গে বুড়ো বটতলায় কি করছিলি? বাবার কাছে এই প্রশ্ন শুনে প্রচন্ড ভয় ও লজ্জা সংকোচ নিয়ে মেঝের দিকে তাকিয়ে চুপ করে বসেছিল সে ভেবেছিল এবার হয়তো সব শেষ। কিন্তু অনুপকে অবাক করে দিয়ে তার বাবা বলেছিল, অনুপ, তুই কি রাধাকে পছন্দ করিস? বাবার মুখে এই প্রশ্ন শুনে অনুপ কি বলবে বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়েছিল। কিন্তু তার অবাক হওয়ার আরো বাকি ছিল যখন বাবা তাকে বলল, আচ্ছা শোন, লজ্জা পাবার কিছু নেই। রাধা তো খুব ভালো মেয়ে। ওর মতন মেয়ে এই গ্রামে খুব কমই আছে। আমি না হয় রাধার বাবার সঙ্গে গিয়ে তোর আর রাধার বিয়ের ব্যাপারে কথা বলে আসব। আগে তুই তোর পড়াশোনা শেষ কর,
তারপর আমার ব্যবসার কাজ সব বুঝে নে, তারপর রাধার সঙ্গে আমি তোর বিয়ে দেব। এখনই এসব নয়। একরাশ বুক ভরা আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে অনু পরদিনই রাধার সাথে দেখা করে তাকে সবটা জানায়। সেদিন তাদের খুশির কোনো অন্ত ছিল না। রাধা জানত অনুপের মতন ভদ্র, শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের ছেলের কাছে নিজের মেয়ের বিয়ে দিতে তার বাবার তেমন কোনো আপত্তি থাকবে না। আর বাস্তবে হলোও তাই। অনুপের বাবা যখন রাধার বাবার কাছে তার মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে আসার ইচ্ছে প্রকাশ করল, রাধার বাবা হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণও করেছিল। এরপর যথারীতির কথা হয়, বছর 3 পর অনু পড়াশোনা শেষ করে বাবার কাছে যোগ দেওয়ার পর তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। এদিকে রাধা আর অনুপের আনন্দ আর যেন বাঁধ মানে না। সেদিন বিকেলে তারা দুজন নদীর পাড় থেকে বাড়ি ফেরার সময় অনুপ রাধাকে বলল, আচ্ছা রাধা, আমাদের বিয়ের পর আমাদের একটা ছোট্ট মেয়ে হবে, তার নাম রাখবো অনুরাধা। এই আমার অনুপের অনু, আর তোমার রাধা রাধা, অনুরাধা। রাধা তার এই পাগলামো শুনে হেসে গড়িয়ে পড়েছিল। তারপর অনুপের হাতটা ধরে বলেছিল, আমাদের এই প্রেমের গল্পটা আমি একটা ডায়েরিতে লিখে রাখবো। ও যখন বড় হবে আমি ওকে সবটা পড়ে শোনাবো। আচ্ছা তাই নাকি? তা কি নাম দেবে গল্পটার? গল্পটার নাম দেব অনুরাধার জন্য। কিন্তু রাধা জানতো না তার অদৃশ্যে কি অপেক্ষা করে আছে তার জন্য। এর মধ্যে একদিন সকালে অসহ্য মাথা যন্ত্রণা হওয়ায় রাধার মা তাকে গ্রামের মুকুল ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কিছুক্ষণ নিরীক্ষণ করে তাকে ওষুধ দিল এবং পরের দিন তার মাথা যন্ত্রণা অনেকটা কমেও গেল। কিন্তু এর মাস 5 পর আবার প্রচন্ড মাথা যন্ত্রণা এবং সঙ্গে বমি নিয়ে রাধাকে আবার সেই ডাক্তারের কাছে নিয়ে আসা হলো। তখন সবকিছু দেখে ডাক্তারবাবু গম্ভীর হয়ে বলল, না না, এটা ভালো লক্ষণ নয়। ওকে যত তাড়াতাড়ি সম্ভব শহরের বড় হসপিটালে নিয়ে যাও, এখানে ওর চিকিৎসা হবে না। এরপর রাধাকে নিয়ে যাওয়া হলো শহরের হাসপাতালে। হাসপাতালে ডাক্তারবাবু সবকিছু দেখে বলল, এ মনে হচ্ছে কোনো জটিল সমস্যা। মাথার ছবি না করা পর্যন্ত কিছুই বলা যাবে না। যথারীতি মাথার ছবি করা হলো, কিন্তু সেই ছবিতে যা ধরা পড়ল তা এক নিমেষে সমস্ত পরিবারটাকে চোখের উপর অসহায়তার একটা কালো চাদরে মুড়িয়ে দিল। রিপোর্টটা হাতে নিয়ে ডাক্তারবাবু বলল, প্রথমবার যখন আপনার মেয়ের এই সমস্যা হয়েছিল তখনই আপনাদের হসপিটালে আনা উচিত ছিল। আপনার মেয়ের ব্রেনে একটা টিউমার রয়েছে এবং সেটি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন আর সার্জারি করা কোনোভাবেই সম্ভব নয়। আমি দুঃখিত জানাতে আপনার মেয়ের হাতে আর মাস 6 সময় আছে। রাধা যখন সব কথা জানতে পারল তখন সে কিছুক্ষণের জন্য কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। বেশ কিছুক্ষণ ডাক্তারবাবুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কেমন যেন হয়ে গেছিল মেয়েটা। ডাক্তারবাবুর কথা শুনে রাধার মা, বাবা এবং বাকি আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কিন্তু রাধার চোখে এক ফোঁটাও জল নেই। ভাগ্যের এই করুণ পরিহাসে সে যেন পাথর হয়ে গেছিল। হাসপাতাল থেকে তাকে যখন বাড়িতে নিয়ে আসা হলো তখন অনুপের বাবা আর মা তাকে দেখতে এসেছিল। সবকিছু শোনার পর রাধা পরিবারের কাছ থেকে নিজেদেরকে তারা গুটিয়ে নিয়েছিল।
যদিও অনুপ প্রতিদিন নিয়মিত রাধার খোঁজ খবর নিত, এখন বারান্দার একটা চৌকির উপর সারা দিন শুয়ে শুয়ে রাধা ভাবে, নিয়তির কাছে কি এমন দোষ করেছিল সে? কেন তিনি অসময়ে জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এইভাবে কেড়ে নিচ্ছে? বান্ধবীদের বিয়েতে গিয়ে তাদের কনের সাজে দেখে কতবার রাধা তাদের জায়গায় নিজেকে কল্পনা করেছিল। তার সেই কল্পনার গল্পে বর সেজে এসেছিল অনুপ, স্বপ্নের পক্ষীরাজ ঘোড়ায় চেপে। তারপর শুভ দৃষ্টি, মালা বদল, সাত পাখে বাঁধা, সিঁদুর দান। কিন্তু হঠাৎ একটা দমকা হাওয়া এসে তাসের ঘরের মতন সমস্ত কিছু উলট পালট করে দিল। মুছে গেল জীবন থেকে তার সব স্বপ্ন, নিভে গেল সব আলো। এভাবে ধীরে ধীরে আরো কয়েকটা দিন কেটে গেল। এখন আর রাধা বাড়ি থেকে বের হতে পারে না। আত্মীয় স্বজনরা এসে তার খোঁজ নিয়ে যায়। সকালে আর বিকেলে দুবার অনুপ আসে, তার সঙ্গে কিছুক্ষণ গল্প করে, আবার অস্তে চলা সূর্যের মতন বাড়ি ফিরে যায়। রাধা এখন তার সঙ্গে আগের মতন হেসে খেলে কথা বলতে পারে না। একটু বেশি কথা বলতে গেলেই সম্পূর্ণ মাথা যন্ত্রণা করে ওঠে, আর চোখ মুখটাও কেমন যেন অন্ধকার হয়ে আসে তার। আগে অনুপের সঙ্গে তাকে বেশ মানাতো, কিন্তু এখন মনে হয় অনুপের তুলনায় সে অনেকটা খাটো হয়ে গিয়েছে। এরপর থেকে আস্তে আস্তে রাধার মনে হতে লাগলো অনুপটা যেন নিয়ম রক্ষার তাগিদেই এখন তার কাছে আসে। আগের মতন অত বেশি কথা বলে না মানুষটা, খানিক্ষণ থেকেই কাজ আছে বলে চলে যায়। এছাড়া রাধার বাড়ির লোকেরাও রাধার প্রতি কেমন যেন একটা আচরণ শুরু করেছে ইদানিং। ভাইকে তার কাছে আসতে দেওয়া হয় না, বোনটাও তার একবার এসে সারাদিনে তার সাথে কথাও বলে না। আগে সে রাধার বেশ কয়েকটা জামা পরতো, কিন্তু এখন সে দিদি সেই পোশাকগুলো ছুঁয়েও দেখে না, পাছে যদি তারও এই রোগ হয়ে যায়। এখন রাধার জামা কাপড়গুলোর জায়গা হয়েছে বারান্দায় তার খাটিয়ার পাশে একটা দড়ির মধ্যে। দিনের মধ্যে বেশিরভাগ সময় সে ওই খাটিয়াতেই কাটায়। খাটিয়ায় শুয়ে শুয়ে একটা ডায়েরির মধ্যে কি যেন একটা লিখে চলে সারাক্ষণ। এর মাস দুয়েক পরের ঘটনা। একদিন সকালবেলা হঠাৎ প্রচন্ড মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো রাধার। মা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন। যথারীতি বাড়ির লোকজনেরা তাকে আবার নিয়ে গেলেন সেই হসপিটালে। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন টিউমারটা নাকি ব্লাস্ট করেছে, যার ফলে ব্রেনের একটা বড় অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পেশেন্ট বেশ কিছুটা কোমায় চলে গিয়েছে। ধীরে ধীরে হয়তো সে হুঁশ ফিরে পাবে, কিন্তু হাত পা প্যারালাইজড হয়ে যেতে পারে। আপাতত বাড়িতে নিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো চিকিৎসা নেই। এর কয়েকদিন পর রাধাকে বাড়িতে নিয়ে আসা হলো। এখন সে আর কোনো কথাই ঠিক মতন বলতে পারে না, নিজের নামটাই ভুলে গিয়েছে। কথাবার্তায় অসঙ্গতি, কাউকে ঠিকঠাক মতন চিনতেও পারে না সে। গলার আওয়াজও তার কেমন যেন অদ্ভুত হয়ে গিয়েছে। সারাদিন বিছানায় শুয়ে শুয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে কড়িকাঠের দিকে। খাবার দিলে খেতে চায় না, জল তেষ্টা পেলে বলতেও পারে না। মাঝে মাঝে অদ্ভুত রকমের আওয়াজ করে সে। মাথার চুল,
গালে কুচকানো কালো চামড়া, জরাজীর্ণ শরীর, সবেতেই যেন বার্ধক্য এসে অকালেই বাসা বেঁধেছে তার শরীরে। এখন তার কাছে তেমন আর কেউ আসে না। মাঝখানে একদিন একটা ছেলে এসেছিল, দেখতে বেশ সুন্দর। ছেলেটা যখন দরজার কাছ থেকে রাধার দিকে তাকিয়েছিল, তখন রাধার বুকের ভেতরটা কেমন যেন এক অজানা অনুভূতিতে হু হু করে কেঁপে উঠেছিল। তার মনে হয়েছিল ওই মানুষটা তার বহু দিনের চেনা কেউ, কিন্তু সে যে কে তা রাধা কিছুতে মনে করতে পারল না। অনুপ, বাবা চলে আয়। ছেলেটাকে বাইরে থেকে অনু বলে কেউ একজন ডেকে উঠেছিল। অনুপ, অনুরাধা, বুড়ো বট, কঙ্কা নদীর পার, এই কথাগুলো অস্পষ্ট ছবির মতন মাঝের মধ্যে তার স্মৃতির পর্দায় ভেসে ওঠে, আবার কোথায় যেন মিলিয়ে যায়। এইগুলো কি সত্যি আছে নাকি কেবল মনের কল্পনা, সে কিছুতেই বুঝতে পারে না। কোনো মতেই সে মনে করতে পারে না ওই নামগুলোর সঙ্গে তার কিসের সম্পর্ক। মাঝে মাঝে বিকেল হলে রাধার মনে হতে থাকে কোথায় যেন তার যাওয়া খুব দরকার, সেখানে কেউ একজন অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করে আছে। এরপর আরো কয়েকটা মাস কেটে যায়। এখন আর রাধাকে চিনতেও পারা যায় না। চেহারা জীর্ণ কঙ্কাল সার, মাথায় চুল প্রায় নেই বললেই চলে, চোখ গর্তে ঢুকে গিয়েছে, গালের হাড় দুটো উঁচু হয়ে উকি মারছে মুখের কোচকানো চামড়ার ভেতর থেকে। আগে মা এসে খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু এখন সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ। চোখ মুখ আর হাত পায়ের উপর অবিরাম মাছি মশার দৌড়ত্ব চলতে থাকে। ভাই আর বোন নাকি এখন সুগন্ধি না ছড়ালে ঘরে আর থাকতে পারে না। মাঝের মধ্যে রাধার কানে আসে তার বাবার ভিসভিসানি কথা। আমি কইছে তীর্থ, এবারে আপদ বিদায় হলে আছে। এর মাসখানেক পর এক শীতের সকালে রাধার বাবা আবিষ্কার করলো বারান্দায় যে খাটিয়াটার উপর রাধা শুয়ে থাকত, অনেকক্ষণ হয়েছে সেখান থেকে কোনো রকম আওয়াজ আসেনি। রাধা, রাধা, এই ওঠ। এসে অনেক ডাকাডাকি করার পরেও যখন কোনো সাড়া পাওয়া গেল না, তখন এক গ্রাম্য চিকিৎসককে বাড়িতে ডেকে আনা হলো। চিকিৎসক বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর তার মৃত্যু সম্বন্ধে সুনিশ্চিত হয়ে তার পরিবারকে সে কথা জানিয়ে দিল। রাধার দেহটি যখন খাট থেকে নামানো হলো, তখন তার বালিশের নিচ থেকে পাওয়া গেল একটা ডায়েরি আর বেশ কিছু ভাঙাচোরা লাল কাচের চুড়ি। ডায়েরির প্রথম পাতা খুলতেই দেখা গেল সেখানে বড় বড় করে লেখা রয়েছে দুটি শব্দ, অনুরাধার জন্য। ভিড়ের মধ্যে কয়েকজন বলে উঠল, কে জানে কোন অনুরাধার জন্য লিখেছিল এই ডায়েরি। আর এই লাল চুড়িগুলোই বা কিসের? যাই হোক, এগুলো দিয়ে দাও ওর সঙ্গে, নিয়ে যাক বেচারি সঙ্গে করে। সেই ডায়েরি আর ওই ভাঙাচোরা লাল কাচের চুড়ি সঙ্গে নিয়ে বহু পরিচিত মানুষজন আর এক রাশ অপূর্ণ স্মৃতি ফেলে রেখে ধীরে ধীরে অনন্তের পথে বিলীন হয়ে গেল রাধা। ha ha ha